আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই দুটো কারণে। একটা হচ্ছে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে তারা যেভাবে এই পুরো পরিস্থিতিটাকে সামাল দিয়েছে এবং তারা যেটা বলতে চেয়েছে সেটা হয়তো যতটা খোলাসা করে তারা বলতে পারেনি, তার থেকে আরও বেশি এভিডেন্স সহ আরও বেশি খোলাসা করে তারা বলেছে। আমি মনে করি এটা যেটা হলো সেটা হচ্ছে যে এটা শিবিরের জন্য ডবল বেনিফিট হয়েছে। আর সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রছাত্রী যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আসছেন দেখতে, তারাও আমি মনে করি যে পুরো ইভেন্টটা সম্বন্ধে কীভাবে বিচারিক হত্যাকাণ্ডটা ঘটেছিল, তখন তো শুধু নাম ছিল, এখন একদম তথ্য প্রমাণ সহ তারা বুঝতে পারবেন। যেভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছিল সেই রাতে সেই দিন আমার বাবার সাথে একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকেও একই সাথে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা একটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট যে একই সাথে দুজন মানুষকে এই ভলিউমের, এই মানের, এই প্রোফাইলের দুজন ব্যক্তিকে একই সাথে হত্যা করা এবং একই সাথে তাদের লাশ কারাগার থেকে বের হয়ে তারটা চট্টগ্রামের দিকে গেছে, আমাদেরটা ফরিদপুরের দিকে গেছে। এবং আমরা দুটো পরিবার একসাথে আসলে ওই দিন সন্ধ্যার পরে আমাদের বাবার সাথে দেখা করেছি। আমরা আমার বাবার সাথে দেখা করেছি, চৌধুরী সাহেবের পরিবার তাদের ফ্যামিলি তার বাবার সাথে দেখা করেছে। সেটা একটা দুঃসহ অভিজ্ঞতা। এবং আপনার মনে থাকবে, শুধু এতটুকু বলি যে তাহলে আপনি বুঝবেন যে আজকে যে প্রতিবাদটা, এই মানুষগুলোকে হত্যার প্রতিক্রিয়ায় কিন্তু আমরা মিষ্টি খেতে দেখেছি। সুতরাং আমরা সেই বাংলাদেশ পার হয়ে এসেছি। সুতরাং আপনি যে প্রতিক্রিয়ার কথা বলছেন, আমার কাছে সেটা নাথিং নিউ। আমার কাছে এগুলো কোনো বিষয় মনে হয় না। তবে আমি চাই যে নতুন বাংলাদেশে আমরা একটা ফরওয়ার্ড লুকিং চিন্তা করি, আমরা সবাই মিলে। তারাও থাকুক, আমি তাদেরও থাকার পক্ষে, তারা তাদের কথা বলুক, আমরা আমাদের কথা বলি। এভাবে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাক। আমরা এমনই একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে প্রত্যেকে তার মতামত ব্যক্ত করতে পারবেন। তারপরে ভোটার আছে, সাধারণ ছাত্রছাত্রী আছেন, তারা ডিসাইড করবেন তারা কী করবেন। কিন্তু আমাদের যেটা চর্চা ছিল সেটা হলো যে আমরা যাকে পছন্দ করি না তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। এইটা আমি কখনো দেখতে চাই না এবং এটা আমরা কখনোই কনসেপ্টে বিশ্বাসও করি না। তারা আমাদের বিরোধিতা করেছে, তো সো হোয়াট, তারা তাদেরটা বলুক, আমরা আমাদেরটা বলি। তারপরে তো মানুষ আছে, তারা বিবেচনা করবে, বিবেকবান মানুষ, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সেই সময় যারা মানবাধিকার সংস্থা তৎকালীন সময়ে যারা ছিলেন, জাতীয় আন্তর্জাতিক যারা প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন, প্রথিতযশা আইনজীবী ছিলেন, জাতিসংঘের বিশেষ দূত ছিলেন, এরা কিন্তু সবাই এসে দুটো কথা বলেছিলেন। একটা হচ্ছে যে এই বিচারটা স্বচ্ছ হচ্ছে না, আর এই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা হয়নি। তো এইটা তখনকার দিনে যে সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার, তারা আসলে সেটাকে পাত্তা দেয়নি। তারা তাদের মতো করে ক্ষমতা ব্যবহার করে বিচারগুলো সম্পন্ন করেছে। এখন যেটা হয়েছে, এখন তো আস্তে আস্তে সত্য সবগুলো বের হয়ে আসছে। আমি বিশ্বাস করি যে সামনে আগামীতে আরও আসবে। এবং এইটা কিন্তু ভালো হতো যদি আমরা সবাই একসুরে কথা বলতে পারতাম। কেন? কারণ ধরেন বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে একটা বলয়, এর বাইরে কিন্তু আরও অনেক অন্যায় রায় হয়েছে। আপনি যদি বিএনপি চেয়ারপারসনকে আপনার মনে থাকার কথা, সেই সময় কিভাবে তাকে তার দীর্ঘদিনের বসতবাড়ি, যেটা আমি বলবো যে ক্যান্টনমেন্টে তার এই বাসাটা খুবই ঐতিহাসিক, কারণ প্রেসিডেন্ট জিয়া কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরও তার ওই বাসাতেই থাকতেন। সেই বাসা থেকে তাকে যেভাবে বের করা হয়েছে বা আদালতের রায় দিয়ে বিএনপির আরও অনেক নেতাকর্মীকে, কিংবা ধরেন বিএনপির এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকেও যেভাবে আদালতের রায় দণ্ডিত করা হয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা একসাথে সরব হতে পারলে এবং সবাই যদি এখানে দলীয় বিভাজনগুলোর ঊর্ধ্বে উঠে, যদি এই ফ্যাসিবাদীদের এই ভিকটিম আমরা কে কীভাবে হয়েছি, সবার একভাবে হয়নি, কিন্তু যে যেভাবে হয়েছে, আমরা যদি সবাই একসাথে কথা বলতে পারতাম, আমি মনে করি সেটা আরও অনেক বেশি জোরালো হতো এবং সুন্দর হতো।